সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা মোট 5টি খবর নিয়ে আলোচনা করব। ইরান উপকূলে চীনের সবচেয়ে শক্তিশালী মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন, ওয়াশিংটনে নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা, ইরান উপকূলে পাঠানোর জন্য আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশকে প্রস্তুতকরণ, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বৈঠকের সম্ভাবনা এবং সিরিয়ার আল তানাফ থেকে মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার। এবারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানে যখন মার্কিন হামলার আশঙ্কা সর্বোচ্চ মাত্রায় বিদ্যমান, তখন চীন মধ্যপ্রাচ্যে তার কৌশলগত মিত্র ইরানকে রক্ষা করার লক্ষ্যে একটি মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। মিলিটারি ওয়াচ নামক ম্যাগাজিন জানিয়েছে, চীন তার সবচেয়ে শক্তিশালী মিসাইল ডেস্ট্রয়ারের নেতৃত্বে একটি নৌবহর ওমান সাগরে পাঠিয়েছে। এই নৌবহরে রয়েছে D-052 ডেস্ট্রয়ার এবং লি ওয়াং 1 নামক গোয়েন্দা তথ্য সরবরাহকারী একটি জাহাজ। আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সিরিয়াস হুমকি দিচ্ছে, তখন ধারণা করা হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করে সেসব তথ্য ইরানের হাতে তুলে দেওয়ার জন্যই চীনা নৌবহরটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চীনের নিরাপত্তা স্বার্থকে সমুন্নত রাখার জন্য এখন ইরানের পাশে দাঁড়ানো বেইজিংয়ের অবশ্য পালনীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে মিলিটারি ওয়াচ। ম্যাগাজিনটি বলেছে, যদি চীনা নৌবহরটি মোতায়েন করার খবর সত্যি হয়ে থাকে, তাহলে এটি ইরানের উপর অকস্মাৎ মার্কিন হামলার আশঙ্কা কমিয়ে দেবে। অর্থাৎ আমেরিকা হঠাৎ করে ইরানের উপর হামলা চালাতে পারবে না, বরং যে কোনো হামলার প্রস্তুতি চীন আগেই টের পেয়ে যাবে। ফলে সে তথ্য ইরান জেনে যাওয়ার কারণে দেশটি আর গত জুনের ইসরায়েলি হামলার মতো হঠাৎ ভড়কে যাবে না। আগে থেকেই তার জানা থাকবে কখন মার্কিন হামলাটি হচ্ছে। আর শত্রুর অকস্মাৎ পদক্ষেপ যদি আপনি আগেই জেনে যেতে পারেন, তাহলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়াও আপনার জন্য সহজতর হয়ে যাবে। আমরা দুদিন আগে আমাদের ভিডিওতে বলেছিলাম যে আমেরিকা তার 7টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মধ্যে 6টি মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। গতকাল চীন স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে এমন একটি ম্যাপ প্রকাশ করেছে, যেখানে এই থার্ড ব্যবস্থা কোথায় কোথায় মোতায়েন রয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন, চীন ওই ম্যাপের ছবি প্রকাশ করে আমেরিকাকে এই বার্তা দিয়েছে যে বেইজিং ইরানকে সব ধরনের গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। চীনা ডেস্ট্রয়ার টাইপ 055-এ রয়েছে ডাবল ব্যান্ডের রেডার সিস্টেম সহ অত্যাধুনিক সব প্রযুক্তি, যা দিয়ে এটি কয়েকশো কিলোমিটার দূরের ভূমি বা আকাশে অবস্থিত বস্তুর তৎপরতা শনাক্ত করতে পারে। এছাড়া লি ওয়াং 1 জাহাজেও রয়েছে অত্যাধুনিক সব গোয়েন্দা সরঞ্জাম, যা দিয়ে এটি ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজে সাহায্য করতে পারবে। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলি যাতে সঠিকভাবে কাজ করে, সেরকম ব্যবস্থাও সমুদ্রে বসে করতে পারবে চীনা এই গোয়েন্দা জাহাজ। মিলিটারি ওয়াচ বলছে, চীনের পক্ষ থেকে সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে অন্য কোনো দেশকে গোয়েন্দা সহযোগিতা করা নতুন কোনো ঘটনা নয়। গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধের সময় বেইজিং ইসলামাবাদকে এমন সহযোগিতা করেছিল। এছাড়া গত বছর ইরানের উপর ইসরায়েলি হামলার জের ধরে 12 দিনের যে যুদ্ধ হয়, তারপর চীন ইরানকে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে বলেও জল্পনা রয়েছে। এই জল্পনা সঠিক হলে এবারের সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করার জন্য ইরানের হাতে শক্তিশালী সব অস্ত্র রয়েছে, আর আমেরিকা এসব জানে বলেই হামলা চালাই করেও ইরানে হামলা চালাচ্ছে না। এবারে যে খবরটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাবেন। আপনারা জানেন যে নেতানিয়াহু গত বছরের জুন মাসে তার ইরান বিরোধী যুদ্ধে কৌশলে আমেরিকাকে জড়িয়ে ফেলেছিলেন এবং এই মুহূর্তে ইসরায়েলকে ছাড়াই আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। কিন্তু ট্রাম্প হামলা করেও করছেন না, বরং ওমানে ইরানের সঙ্গে আলোচনায় বসেছেন দেখে ট্রাম্পকে কনভিন্স করার জন্য তিনি তড়িঘড়ি করে ওয়াশিংটনে চলে গেছেন।
নেতানিয়াহু আসলে ট্রাম্পকে একথা বোঝানোর চেষ্টা করছেন যে ইরানের সঙ্গে আলোচনা করার কিছু নেই, বরং হামলা করে তার পরমাণু ও সামরিক শক্তি শেষ করে দিতে হবে। কিন্তু ট্রাম্প নেতানিয়াহুকে হতাশ করেছেন। 3 ঘন্টা বৈঠক শেষে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি নেতানিয়াহুকে একথা বোঝানোর চেষ্টা করেছেন যে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চলবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনা করে কোনো সমঝোতায় পৌঁছানো যায় কিনা তা আগে দেখতে হবে। যদি তা না হয় তখন বিকল্প ভেবে দেখব। ট্রাম্প বলেন, আগেরবারের আলোচনায় ইরানিরা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আমেরিকার সঙ্গে চুক্তি করবে না, কিন্তু এবার আমি আশাবাদী ইরানিরা আগেরবারের তুলনায় ভালো সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসবে। ট্রাম্প নেতানিয়াহু আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল, দুই নেতা আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফলে বোঝা যায় তাদের মধ্যে তীব্র মনোমালিন্য হয়েছে এবং নেতানিয়াহু যা বলেছেন তার সঙ্গে ট্রাম্প একমত হতে পারেননি। তেল আবিবে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে যদি আমেরিকার চুক্তি হয় তাহলে ইসরায়েলের নিরাপত্তার কি হবে সে বিষয়টি যেন ওয়াশিংটন মাথায় রাখে, সে কথা বোঝাতেই নেতানিয়াহু ওয়াশিংটনে ছুটে গেছেন। অর্থাৎ তেহরান ওয়াশিংটন চুক্তি হলে তো ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের আশঙ্কা কমে যাবে, কিন্তু তখন ইসরায়েলে যে ইরানের হামলা হবে না তার গ্যারান্টি কে দেবে? সেরকম গ্যারান্টি চুক্তিতে রাখার অনুরোধ নিয়েই মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী পরিমরি করে ওয়াশিংটনে ছুটে গেছেন। আজকের তৃতীয় খবরটি হচ্ছে, ইরানের সঙ্গে উত্তেজনা বহাল থাকা এবং পরমাণু আলোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তার দ্বিতীয় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা করানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এ সম্পর্কে লিখেছে, আলোচনায় চুক্তি হোক বা না হোক, আমেরিকা ইরানে হামলা চালানোর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে চায়। পাশাপাশি ইরান যাতে আমেরিকার সঙ্গে একটি চুক্তি করতে বাধ্য হয় সেজন্য তেহরানের উপর প্রকট চাপ সৃষ্টি করাও ট্রাম্পের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য। 3 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে রণতরীটি মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেননি, তবে তিনি গত সপ্তাহে এমন একটি সম্ভাবনার কথা যে বলেছিলেন তার সূত্র ধরে পেন্টাগনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে মোতায়েন রণতরীটিকে আগামী 2 সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানোর জন্য প্রস্তুত করার কাজ শুরু করেছেন। ইউএসএস জর্জ ডব্লিউ বুশ নামক রণতরীটি বর্তমানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উপকূলে একটি মহড়ায় ব্যস্ত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের দেওয়া এই তথ্যের সত্যতা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত স্বীকার করা হয়নি। এর আগে গত মাসে মার্কিন সরকার চীনা উপকূল থেকে তার বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে এনে মোতায়েন করে রেখেছে। পরের খবরটি হচ্ছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানির সঙ্গে কি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে? কোনো কোনো সূত্র বলছে যে ডক্টর লারিজানি কাতার সফরে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, এমন সম্ভাবনা দেখা দিয়েছে। তারা বলছেন, গত ডিসেম্বর মাসের শেষ দিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ থেকে যে দাঙ্গা হয় তার সূত্র ধরেই মূলত আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করে এবং ইরানে হামলা চালানোর হুমকি দেয়। কিন্তু আমেরিকার সমর সম্ভার ইরানের কাছাকাছি আনতে আনতে ইরানের দাঙ্গা নিয়ন্ত্রণে চলে আসে এবং দেশটিতে তুলনামূলক শান্ত অবস্থা তৈরি হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে দমে যাননি। তিনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে তুলে নিয়ে যাওয়ার বা তাকে হত্যা করার হুমকি দেন। একই সঙ্গে তিনি ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে বসেন, পরমাণু আলোচনা। সেই আলোচনা গত শুক্রবার ওমানে অনুষ্ঠিত হয়, কিন্তু ওমানের আলোচনা শেষ হওয়ার পর গত 1 সপ্তাহে আরও 2 বার ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় ফল না হলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে শোনা যাচ্ছে যে ট্রাম্পের ডেপুটি অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করছেন। তিনি বরং হামলার আগে কূটনৈতিক উপায়ে শেষ চেষ্টা করে দেখতে চান, কারণ যুদ্ধ শুরু হলে শুরুটা হয়তো আমেরিকার হাতে থাকবে, কিন্তু শেষটা শুধু আমেরিকার নয়, কারো নিয়ন্ত্রণেই থাকবে না। কিন্তু একজন মার্কিন বিশ্লেষক বলছেন, ভ্যান্স মূলত ইরানের সুপ্রিম লিডারের সঙ্গে ট্রাম্পের সরাসরি আলোচনার পরিবেশ তৈরি করতে চান, কিন্তু ইরানের সুপ্রিম লিডারের অনমনীয় অবস্থানের কারণে তা সম্ভব নয়। আর 2 দেশের সর্বোচ্চ নেতাদের মধ্যে বৈঠক না হওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মক জটিল করে তুলেছে। তবে ভ্যান্সের পক্ষ থেকে গত সপ্তাহে একটি ইঙ্গিতপূর্ণ কথা বলা হয় যে ইরান আমেরিকা পরমাণু আলোচনাকে স্বাভাবিক কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে হবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্যকে সম্ভবত ইরান সিরিয়াসলি নিয়েছে এবং নিয়েছে বলেই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির চেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডক্টর লারিজানিকে ওমানে পাঠিয়েছে। জেডি ভ্যান্স আরও একটি কথা বলেছেন। তিনি দাবি করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প চান না মধ্যপ্রাচ্যে ইরাক যুদ্ধের যে অভিজ্ঞতা রয়েছে তার পুনরাবৃত্তি হোক। এই বক্তব্য দিয়ে ভ্যান্স যে কথাটি বোঝাতে চান তা হচ্ছে, মুখে ট্রাম্প যাই বলুন না কেন, যতই হুমকি দিন না কেন, তার আশপাশের লোকজনকে যুদ্ধের সমর্থক হিসেবে কাছে পাচ্ছেন না, এমনকি মার্কিন জেনারেলরা পর্যন্ত সমর্থন করছেন না। তাদের মতে 2003 সালের ইরাকের চেয়ে বর্তমানে ইরান 100 গুণ শক্তিশালী এবং ইরানে হামলা চালালে যুদ্ধ মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও চলতে পারে। কাজেই বাজেট ঘাটতিতে থাকা মার্কিন সরকারের এখন এত বড় যুদ্ধে জড়ানো উচিত হবে না। তবে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের রেড লাইন থেকেও সরে যেতে রাজি নয়, ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেওয়া। এই একটি ক্ষেত্রে ওয়াশিংটন ছাড় দিতে রাজি নয়। ভ্যান্স সম্প্রতি ইরানের প্রতিবেশী দেশ আর্মেনিয়া সফরে গিয়ে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্প সত্যি সত্যি একটি চুক্তি চান। তার এই বক্তব্য তেহরানের প্রতি সবুজ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। এখন তেহরান যদি সত্যি সত্যিই পরমাণু অস্ত্র তৈরি করতে না চায় এবং আলোচনার মাধ্যমে আমেরিকার সঙ্গে একটি চুক্তি করতে চায়, তাহলে ভ্যান্সের এই বক্তব্যগুলোকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, নিছক ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনায় না পাঠিয়ে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব, প্রভাবশালী কর্মকর্তা ডক্টর আলী লারিজানির মতো ব্যক্তিকে সরাসরি শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসিয়ে ইরান তার ভাগ্য পরীক্ষা করে দেখতে পারে। তাদের মতে শিগগিরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা লারিজানির মধ্যে বৈঠক হতে পারে। বৈঠকটির জন্য কাতার বা ওমান কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে বেছে নেওয়া হতে পারে। সবশেষে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, মার্কিন সেনারা 12 বছর পর অবশেষে সিরিয়া থেকে তাদের সেনা ঘাঁটি গুটিয়ে নিয়েছে। মার্কিন বাহিনী সিরিয়ার আল তানাফ ঘাঁটি থেকে তাদের সেনা ও সামরিক সরঞ্জাম জর্দানে সরিয়ে নিয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়ে বলেছে, গতকাল বৃহস্পতিবার আল তানাফ থেকে সকল মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম জর্দানের আল বোর্জ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার জুলানি সরকারের একটি সূত্র বলছে, 15 দিন আগে সেনা সরিয়ে নেওয়ার এই কার্যক্রম শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার তার সমাপ্তি ঘটে। ইরাক, সিরিয়া ও জর্দানের ত্রিমুখী সীমান্তে আল তানাফ সেনা ঘাঁটিটি অবস্থিত বলে এটির কৌশলগত গুরুত্ব রয়েছে। 2014 সালে ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী যুদ্ধে অংশ নেওয়ার জন্য ঘাঁটিটি স্থাপন করা হয়েছিল, অথচ বাস্তবতা ছিল ভিন্ন। আইএস বিরোধী যুদ্ধের নাম করে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টের তৎপরতার তথ্য সংগ্রহ করা এবং খোদ আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজে আমেরিকা ঘাঁটিটি ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় বাশার আসাদ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও আইএস বিরোধী যুদ্ধে ব্যস্ত থাকায় মার্কিন অবৈধ সামরিক ঘাঁটিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। সূত্রটি বলছে, এবার মার্কিন সেনারা আলতানাফ ঘাঁটি খালি করার সঙ্গে সঙ্গে জুলানি সরকারের সেনাবাহিনী ওই ঘাঁটিতে প্রবেশ করে নিজের অবস্থান সংহত করেছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। আপনারা ভালো ও সুস্থ থাকুন এবং আগামীকালের ভিডিওতে আমাদের সঙ্গ দিন, এই প্রত্যাশা রেখে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।